প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালো আছো। আমরা আজকে শুরু করব যে গত এই অধ্যায়ের প্রায় শেষের প্রান্তে আমরা এসে গেছি, আর সামান্য একটু টপিকস বাকি আছে। এটা শেষ হলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা গত 2 দিনে এই অধ্যায়ের অনেক বিষয়, যেটা মূল আলোচ্য বিষয়গুলো ছিল, সেগুলো শেষ করে ফেলেছি। আজকে এই যে অংশটুকু বাকি আছে আমরা সেটুকু নিয়েই আলোচনা করব। তা আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এনার্জি বাল্ব এটা আসলে কীভাবে কাজ করে বা এটা সুবিধা কী, আইপিএস, ইউপিএস, তড়িতের সিস্টেম, লস, লোডশেডিং, উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার। তা আমরা এইখানে 3টা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, ওটা বিষয়ে আলোচনা আছে। তা আমরা প্রথমে গত দিনের একটা অংশ ছিল, ওটা অনেকটা বাদ পড়ে গেছে। যেমন যদি আমরা গত দিনে তড়িতের ক্ষমতা পড়িয়েছিলাম, ক্ষমতায় একটা অংশ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা দেখি যে বৈদ্যুতিক বাল্বের গায়ে অনেক সময় লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট অথবা 220 ভোল্ট 100 ওয়াট। এই যে লেখাটা থাকে, এই লেখাটার অর্থটা আমরা কি বুঝি? তা দেখো, আসলে প্রশ্নটা দেখো আগে, যে 220 ভোল্ট 60 ওয়াট লেখার অর্থটা কি? অর্থ কি এটা বইয়ে দেয়া আছে। তারপর আমি বিষয়টা বলতেছি যে কোনো বাল্বের গায়ে যদি এরকম 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকে, তাহলে এর অর্থটা কী হবে? আমরা উত্তরটা এভাবে লিখব যে কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকলে এর অর্থ বৈদ্যুতিক বাল্বটি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে বাল্বটি সর্বোচ্চ পরিমাণ আলো বিকিরণ করবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল হারে বৈদ্যুতিক শক্তিকে অন্যান্য শক্তি ব্র্যাকেটে আলো, তাপ শক্তিতে রূপান্তরিত করবে। তো এইটা খুব ভালো করে তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে যদি কোনো বাল্বের গায়ে এভাবে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা থাকে, তাহলে আমরা ওভাবে উত্তর লিখব যে কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা, এর অর্থ বৈদ্যুতিক বাল্বটি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে বাল্বটি সর্বোচ্চ পরিমাণ আলো বিকিরণ করবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল হারে বৈদ্যুতিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করবে। তোমরা এটা মাথায় রাখবা। আর এখন আমরা এনার্জি সেভিং বাল্ব যেটা আছে, যে আমরা আগে সাধারণ বাল্বগুলো ব্যবহার করলে প্রায় 60 ওয়াট 100 ওয়াট এরকম অনেক বিদ্যুৎ ব্যয় হতো। তো এখন এনার্জি সেভিং বাল্বগুলো ব্যবহার করার ফলে প্রায় 20 থেকে 80% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। যেহেতু শক্তির সংকট, শক্তির ব্যাপক চাহিদা, এই সব কথা বিবেচনা করেই কিন্তু এই প্রয়োজনের তাগিদ থেকে এরকম এনার্জি সেভিং বাল্ব উদ্ভব হয়েছে। তো এনার্জি সেভিং বাল্ব সাধারণত 2 প্রকারের হয়। একটা হচ্ছে CFL বা কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প,
আর একটা হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এই দুই ধরনের এনার্জি সেভিং বাল্ব পাওয়া যায়। তা আগের যে সাধারণ বাল্বগুলো ছিল সেই বাল্বের মধ্যে টাংস্টেনের যে ফিলামেন্টটা থাকতো সেই ফিলামেন্টটাকে উত্তপ্ত করত, তারপরে সেখান থেকে আলো বিকিরিত হতো, ফলে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হতো। কিন্তু এখন যেটা এলইডি, এই যে এলইডি সেভিং বাল্ব যেটা এসেছে সেটাতে যে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হলে সেটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়েই সেটা আলোকিত হয়। মানে সামান্য একটু আলো পড়লেই সেটা থেকে আবার দেখা যায় যে সেটা উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করতে পারে যদি সূর্যের আলো। এই সূর্যের আলোতেও ওই এলইডি ব্যবহার করেই সাধারণত সৌর প্যানেল তৈরি করা হয়। আচ্ছা, যা হোক, এখন তাহলে এই এনার্জি সেভিং বাল্বটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটার সুবিধাটা আছে, যে এটা প্রচুর পরিমাণে বৈদ্যুতিক শক্তিকে সেভ করে, তারপরে এটা টিকে বহুদিন। এই ধরনের সুবিধাগুলো সাধারণত এনার্জি সেভিং বাল্বে পাওয়া যায়। আর তারপরে আমরা এই বিদ্যুতের ব্যবহার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া কিন্তু আমাদের দেশ থেকে শুরু করে উন্নত বিশ্বেও পাওয়া খুবই কঠিন, কখনো কখনো বিদ্যুতের বিঘ্ন ঘটবেই। তা যাই হোক, আমাদের এই উন্নত বিশ্বে, আমাদের উন্নয়নশীল দেশে লোডশেডিং থেকে শুরু করে আরও ভিন্ন ভিন্ন অনেক সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু ব্যবহার, যে কিছু নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে, যেমন আইপিএস, ইউপিএস। আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে, এখানে আমরা আইপিএস যেটা দেখব, আইপিএস গঠন কাঠামো দুইটাই একই, তা সামান্য একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটার বিষয়ে আমরা একটু পরে আলোকপাত করব। তা আইপিএসটা হবে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আর ইউপিএস এটার পূর্ণরূপ হবে আনইনটারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আসলে এই যে যন্ত্র দুটো ব্যবহার করা হয়, এই দুটার উদ্দেশ্যটা কি, যে আমরা যখন এই ধরো যে কম্পিউটারে যখন লেখালেখি করি বা কোনো ধরনের কাজ করে থাকি, তখন হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে উন্নত মূল্যবান ডাটাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এটাতে অবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য এই ইউপিএস ব্যবহার করা হয়। এটা সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে। আর বাসা বাড়িতে যদি বিদ্যুৎ চলে যায়, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যেই আমাদের ওই ফ্যান লাইট চালু হলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা আইপিএস ব্যবহার করে থাকি। আর ইউপিএসের ব্যবহারটা হলো প্রায় এই 10 ন্যানো সেকেন্ড, একেবারে ক্ষুদ্র একটা সময়, 10 ন্যানো সেকেন্ডের মধ্যেই ইউপিএসটা পুনরায় আবার ওই বর্তনীতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এই জন্য কম্পিউটারের ক্ষেত্রে, এই ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে ইউপিএস ব্যবহার করা হয়। তা এখন এই ইউপিএস এবং আইপিএস এর গঠনগত দিকটা মূলত একই। তাহলে আমরা বুঝলাম যে আইপিএসটা 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে বর্তনী সংযুক্ত হয়, আর ইউপিএসটা 10 ন্যানো সেকেন্ডের মধ্যেই এটা সংযুক্ত হয়। তা গঠন প্রণালীতে দুইটাই একই রকম। আমরা এখানে দেখেছি যে এখানে সাধারণত একটা কন্ট্রোল প্যানেল থাকে, ব্যাটারি চার্জার থাকে, ব্যাটারি থাকে, আর হলো ইনভার্টার থাকে। ইনভার্টার বলতে, যেহেতু মূল এসি কারেন্ট থেকে যখন ব্যাটারিতে বিদ্যুৎ সংযুক্ত হবে তখন সেটা ডিসি কারেন্ট, কিন্তু আমাদের দরকার হলো এসি উৎস। তো সেই ব্যাটারি থেকে এই ডিসি কারেন্টটাকে ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে রূপান্তর করে আউটপুটে গ্রহণ করা হয়। আচ্ছা, তাহলে যখন মূল এসি সংযুক্ত করা হয় তখন সব যন্ত্রপাতি বর্তনী স্বাভাবিকভাবেই চলতে থাকে, তারপরে ওই ব্যাটারি চার্জিত হতে থাকে, চার্জারের মাধ্যমে চার্জিত হতে থাকে। যখন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তখন অটোমেটিকলি এই ব্যাটারির সাথে সংযোগ স্থাপন হয়, ফলে সেটা আবার এই ইনভার্টারের মাধ্যমে ডিসি কারেন্টটাকে এসি কারেন্ট করে আউটপুটের মাধ্যমে সেই যন্ত্রপাতি সচল হয়। যাই হোক, এই গঠনটা তোমরা একটু ভালো করে দেখবে, এটা অনেকটাই সহজ বিষয় আর কি। আর পার্থক্যটাও আমরা অলরেডি বলে ফেলছি। এখন এখানে হলো বৈদ্যুতিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে তড়িতের সিস্টেম লস নামে একটা শব্দ আছে, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে। তড়িতের সিস্টেম লস, তোমরা জানো যে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় গ্রিডে সবগুলো সংযোগ স্থাপন করা হয়, তারপর জাতীয় গ্রিড থেকে বিভিন্ন অঞ্চলে সাবস্টেশনের মাধ্যমে সাধারণ গ্রাহকের মধ্যে পৌঁছে দেওয়া হয়। তো যখন এই তড়িৎ প্রবাহটা চলে তারের মধ্য দিয়ে, তখন
তারের মধ্যে তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্নের ফলে তড়িতের কিছুটা ঘাটতি হয়। তাই এই ঘাটতিটার কারণে যে অপচয় হয়, এই অপচয়টাকে বলা হয় তড়িতের সিস্টেম লস। তবে এখন তড়িতের সিস্টেম লস কমানোর জন্য অনেক পদ্ধতি আছে। যেমন ভোল্টেজকে যদি আমরা বাড়িয়ে তড়িৎ প্রবাহটাকে কমিয়ে দিই, তাহলে তড়িতের সিস্টেম লস কমে যায়। কারণ তড়িৎ প্রবাহের কারণেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। আর পরিবাহীর যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে রোধ আরও বেড়ে যায়। আর রোধ যতই বেশি হবে, ততই তড়িতের সিস্টেম লস বাড়বে। তাহলে এ কারণেই যে পাওয়ার স্টেশনগুলো থেকে যে আমাদের জাতীয় গ্রিড আছে, সেখানে উচ্চ ভোল্টেজ, সেখানে প্রায় 4 লক্ষ ভোল্টেজ পর্যন্ত থাকতে পারে। তারপর সেটাকে সাব স্টেশনে নামিয়ে এসে গ্রাহক পর্যায়ে 220 ভোল্টেজে কমিয়ে নেওয়া হয়। তখন তড়িৎ প্রবাহটা বাড়ানো হয়, অর্থাৎ গ্রাহকের কাছে এসে তড়িৎ প্রবাহ বাড়ানো হয়। কিন্তু যখন সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়, তখন ভোল্টেজটাই অনেক বেশি থাকে আর তড়িৎ প্রবাহটাকেও অনেক কমানো হয়। কারণ তড়িৎ প্রবাহের ফলেই কিন্তু এই সিস্টেম লসটা দেখা যায়। যাই হোক, এখন অনেকখানি তড়িতের সিস্টেম লস কমিয়ে আনা সম্ভব হয়েছে। লোডশেডিংটা হচ্ছে যে লোডশেডিং হচ্ছে আমাদের দেশে বা যে কোনো দেশে যদি প্রয়োজনের তুলনায়, চাহিদার তুলনায় বিদ্যুৎ শক্তির পরিমাণ সরবরাহ কম হয়ে থাকে, তাহলে কোনো অঞ্চলকে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তো এটাকেই বলা হয় লোডশেডিং। যদি প্রয়োজনের তুলনায় 4-5 ঘন্টা প্রয়োজন হয় লোডশেডিংয়ের, সেক্ষেত্রে চক্র আকারে এক অঞ্চলে আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখলো, তারপর ওইটাকে চালু করে আরেকটা জায়গায় বিচ্ছিন্ন, এভাবে আস্তে 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 চক্র আকারে এই লোডশেডিংটা কাভার করা হয়। তা আমরা মোটামুটি লোডশেডিংয়ের সঙ্গে পরিচিত আছি। তারপর হলো যে আমাদের আরেকটা টপিক ছিল যে উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার। আসলে এটা একটা খুব চিরন্তন সত্য কথা। কোনো বিশ্বে কোনো একটা দেশ কত উন্নত সেটা নিরূপণ করা যেতে পারে শক্তির ব্যবহার দ্বারা। যে রাষ্ট্র যত শক্তি ব্যবহার করবে, বোঝা যাবে যে সে রাষ্ট্র তত বেশি উন্নত। তা শক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে এই শিক্ষার কথাই বলি, যে শিক্ষা দেশকে উন্নত করতে গেলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আর শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে গেলেই এই যে বিদ্যুৎ শক্তির ব্যবহার বাড়াতে হবে। বিদ্যুৎ শক্তির ব্যবহার না বাড়ালে ছাত্রছাত্রীরা রাতে অন্ধকারে পড়তে পারে না, এতে মারাত্মক ক্ষতি হয়। তারপরে যদি বলা যায় যে শিল্প কারখানা চালু করতে গেলে অপরিহার্য অবশ্যই বিদ্যুতের প্রয়োজন রয়েছে। তা কাজেই যেটা দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে আমরা যদি উন্নয়নের ধারাটাকে যদি আমরা বলতে চাই যে আসলে উন্নত হতে গেলে যেটা দরকার, সেটাই হচ্ছে যে শক্তির ব্যবহার, সেটা বিদ্যুৎ শক্তি হোক। আবার দেখা যায় যে এই বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তিটাকে উৎপাদন যখন আমরা করব, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যয় করতে হয়। জ্বালানিগুলো ব্যয় করলে পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। তো যাই হোক, এই শক্তির ব্যবহার এবং সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে অবশ্যই শক্তির ব্যবহারকে অন্যকে সচেতন করতে হবে। তা আমরা মোটামুটি এই অধ্যায়ের আলোচনা শেষ করে ফেলছি। আর আমি তোমাদেরকে ওই গ্রুপের মধ্যেই কিছু বাড়ির কাজ অ্যাড করে দিব, ওই দিন তোমরা দেখতে পাবে। তা আশা রাখি তোমরা সবাই আমার ক্লাস বুঝতে পারছো। আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ফোন দিবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।